গাজায় ইসরায়েলি বর্বরতায় ২৪ ঘন্টায় নিহত হয়েছে আরও অন্তত ৪৭ জন ফিলিস্তিনি। এদিকে গাজায় ইসরায়েল যুদ্ধাপরাধ করছে বলে অভিযোগ তুলেছেন দেশটির সাবেক প্রতিরক্ষামন্ত্রী। অন্যদিকে ইসরায়েলের মসজিদে লাউড স্পিকারে আজান না দেওয়ার নির্দেশ দিয়েছেন নিরাপত্তামন্ত্রী বেন গাভির। সিরিয়ায় ৮ বছর পর আবারও তীব্র হচ্ছে সংঘাত। আলেপ্পো পুরোপুরি দখলের পর এগিয়ে যাচ্ছে বিদ্রোহীরা। আফ্রিকার দেশ গিনিতে ফুটবল মাঠের সংঘর্ষ, নিহত প্রায় ১০০। ইউক্রেনের আরও ২টি গ্রাম দখল করেছে রাশিয়া। এদিকে ইউক্রেন থেকে পাওয়া পরমাণু অস্ত্র ফেরত দেওয়া হবে না বলে জানালো ওয়াশিংটন। ছেলে হান্টারকে ক্ষমা করতে রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করলেন প্রেসিডেন্ট বাইডেন। জানাবো সেই খবরও। বিশ্বের নানা প্রান্তের এমন সব খবর নিয়ে বিশ্বযোগের আজকের আয়োজনে স্বাগত জানাচ্ছি আমি শারমিন শ্রাবণী। গাজার প্রধান কার্গো ক্রসিং দিয়ে ত্রাণ সরবরাহ বন্ধ করার ঘোষণা দিয়েছে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থীদের ত্রাণ সংস্থা। সশস্ত্র গোষ্ঠীগুলির লুটপাটের হুমকিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রবিবারও গাজার বিভিন্ন জায়গায় ইসরায়েলি হামলায় ৪৭ জন নিহত, আর আহত হয়েছেন আরও কমপক্ষে ১০৮ জন। এদিকে গাজা ইসরায়েল যুদ্ধাপরাধ করছে বলে অভিযোগ তুলেছেন দেশটির সাবেক প্রতিরক্ষামন্ত্রী। সৃষ্টি ঘটকের প্রতিবেদন। অব্যাহত ইসরায়েলি হামলায় বিপর্যস্ত ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা। রবিবারও গাজার উত্তরাঞ্চলীয় জাবালিয়া, বেইত লাহিয়া এবং দক্ষিণের আবাসান আল কাবিরাতে ভয়াবহ হামলা চালায় ইসরায়েলি সেনারা। গাজার এক শীর্ষ মেডিকেল কর্মকর্তা অভিযোগ করে বলেছেন, আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ অস্ত্র গাজায় ব্যবহার করছে ইসরায়েলি বাহিনী। এমন অস্ত্রে মরদেহ নিশ্চিহ্ন হয়ে যায়। উপর্যুপরি হামলার মধ্যেই গাজার প্রধান কার্গো ক্রসিং দিয়ে ত্রাণ সরবরাহ বন্ধ করার ঘোষণা দিয়েছে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থীদের ত্রাণ সংস্থা। সশস্ত্র গোষ্ঠীগুলোর লুটপাটের হুমকিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ত্রাণ সংকটের জন্য সংস্থাটির প্রধান ফিলিপ লাজারিনি ইসরায়েলি নীতিকে দায়ী করেছেন। ত্রাণ বন্ধ হওয়ায় গাজায় মানবিক বিপর্যয় আরও বাড়বে। এদিকে নিজেদের কাছে জিম্মি এডান আলেকজান্ডার নামে এক মার্কিন ইসরায়েলি নাগরিকের ভিডিও প্রকাশ করেছে হামাস। ভিডিওতে ইংরেজি ও হিব্রু ভাষায় এডান যুদ্ধবিরতির জন্য যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতি আহ্বান জানান। গাজায় যুদ্ধাপরাধ এবং জাতিগত নির্মূলের জন্য ইসরায়েলকে অভিযুক্ত করেছেন সাবেক ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী মোশে ইয়ালন। তিনি বলেছেন, নেতানিয়াহুর মন্ত্রিসভার কট্টরপন্থীরা উত্তর গাজা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে সেখানে আবার বসতি স্থাপন করতে চাইছে। সেখানে যা ঘটছে এবং ইসরায়েলিদের কাছ থেকে যা গোপন করা হচ্ছে সে সম্পর্কে তিনি সতর্ক করতে বাধ্য হয়েছেন বলেও জানান। সৃষ্টি ঘটক, ৭১। ইসরায়েলের মসজিদে লাউড স্পিকারে আজান না দেওয়ার নির্দেশ দিয়েছেন দেশটির জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভির। স্পিকারে আজান দেয়া হলে সেখানে সরাসরি বাধা দিতে বলেছেন এই মন্ত্রী। ইসরায়েলের সংবাদ মাধ্যম চ্যানেল 12 জানিয়েছে যে মসজিদে স্পিকার ব্যবহার করতে দেখা যাবে সেখানে পুলিশকে প্রবেশ করে স্পিকার জব্দ করারও অনুমতি দিয়েছেন গাভির। তবে ইসরায়েলি বিরোধী দলীয় নেতারা ইতামার বেন গাভিরের নিষেধাজ্ঞার বিরুদ্ধে কথা বলেছেন। লেবার পার্টির গিলাদ কারিফ সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, বেন গাভির ইসরায়েলের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলেছেন। ব্যারেলগুলিতে একটি ম্যাচ আগুন না ধরানো পর্যন্ত বেন গাভির থামবেন না। হাদেস তালের নেতা আহমেদ তিবিও নিষেধাজ্ঞার কঠোর নিন্দা জানিয়েছেন। তিনি বলেছেন, বেন গাভির ঘৃণা ও আরবদের নিপীড়নের উপর তার ঘাঁটি তৈরি করেছেন। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাঙ্গাবাজ মন্ত্রীর কর্মকাণ্ডের জন্য দায়ী বলেও মন্তব্য করেছেন তিনি। সিরিয়া প্রসঙ্গ। সিরিয়ার বিদ্রোহীরা আলেপ্পো দখলের পর আরও অগ্রসর হয়েছে এবং এরই মধ্যে তাদের লক্ষ্য করে অব্যাহত বিমান হামলা চালিয়ে যাচ্ছে রাশিয়া। যুক্তরাজ্য ভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস SOHR কথা জানিয়েছে। রবিবার আলেপ্পোর একটি হাসপাতালে বিমান হামলায় অন্তত 12 জন নিহত হয়েছেন। এছাড়া ইদলিবের উত্তর পশ্চিমে এক হামলায় আরও 8 জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে জানিয়েছে SOHR। দেশটিতে গৃহযুদ্ধ শুরুর পর এবারে প্রথম সিরিয়ার সরকার আলেপ্পোর উপর নিয়ন্ত্রণ হারালো। বিদ্রোহীদের এই বিস্ময়কর নতুন অভিযান শুরু হয়েছে বুধবার থেকে। সাম্প্রতিক বছরগুলোর মধ্যে এটাই সেখানে বড় ধরনের লড়াই। বিদ্রোহীদের অভিযানের নেতৃত্বে আছেন ইসলামীপন্থী জঙ্গি গোষ্ঠী হায়াত তাহরির আল শাম এবং তাদের সাথে যোগসূত্র আছে HTS তুরস্ক সমর্থিত এমন কয়েকটি উপদলের। এখন পর্যন্ত 20 জন বেসামরিক নাগরিক সহ 300-র বেশি মানুষের মৃত্যুর তথ্য দিয়েছে SOHR।
যেমনটি বলছিলাম, প্রায় ৮ বছর পর আবারও তীব্র হচ্ছে সিরিয়ার গৃহযুদ্ধ। আলেপ্পোতে সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীর চালানো হামলার পর দলে দলে বাড়ি ছাড়ছেন বাসিন্দারা। প্রাথমিকভাবে প্রতিরোধের চেষ্টা করলেও এরই মধ্যে আলেপ্পো ইদলিব কোণঠাসা হয়ে পড়েছে আসাদ বাহিনী। হঠাৎ করে সিরিয়াতে কেন সংঘাত পুনরুজ্জীবিত হলো, বিস্তারিত জানাচ্ছেন মনিরুজ্জামান বাবু। দীর্ঘ ৮ বছর পর গত বুধবার সিরিয়ার আলেপ্পোতে প্রবেশ করেই শহরটির বিভিন্ন জায়গায় একের পর এক হামলা চালাতে শুরু করে বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শাম HTS। প্রাথমিকভাবে তাদের প্রতিরোধের চেষ্টা করলেও সুবিধা করতে পারছে না আসাদ বাহিনী। সিরিয়ায় ২০১১ সাল থেকে গৃহযুদ্ধ চলছে। আনুষ্ঠানিকভাবে সেই গৃহযুদ্ধ এখনও শেষ হয়নি, তবে কয়েক বছর আগেই দেশটির বেশিরভাগ অংশে সংঘর্ষ থেমে গিয়েছিল। মিত্র ইরান ও রাশিয়ার সহায়তায় আসাদ বাহিনী সিরিয়ার বেশিরভাগ অংশ এবং সব বড় বড় নগরের নিয়ন্ত্রণ নিয়েছিল। ২০১৬ সালে বিদ্রোহীদের কাছ থেকে উত্তরাঞ্চলীয় আলেপ্পো নগরের পুনর্দখল নিয়েছিল প্রেসিডেন্ট বাশার আল আসাদের বাহিনী এবং তার মিত্র রাশিয়া, ইরান ও আঞ্চলিক শিয়া বিদ্রোহীরা। গত কয়েক বছরের মধ্যে প্রেসিডেন্ট আসাদকে এত বড় চ্যালেঞ্জের মুখে পড়তে হয়নি। আসাদের পক্ষে তার মিত্র রাশিয়া বিদ্রোহীদের ওপর বিমান হামলা চালিয়েছে। ২০২০ সালে রাশিয়া ও তুরস্কের মধ্যস্থতায় সিরিয়ায় একটি যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়েছিল। সিরিয়ায় যুদ্ধবিরতি চুক্তির কার্যকরের পর গত ৪ বছরে তেমন সংঘাত হয়নি। প্রেসিডেন্ট আসাদের সরকার দেশটির প্রধান শহরগুলো নিয়ন্ত্রণ করলেও কুর্দি সংখ্যাগরিষ্ঠ পূর্বাঞ্চল সহ কিছু অঞ্চলে তাদের সরাসরি কর্তৃত্ব নেই। দক্ষিণে কিছুটা অশান্তি হলেও সরকারি বাহিনীর বিরুদ্ধে বিদ্রোহী গোষ্ঠীগুলোর কার্যক্রম মূলত স্থিমিত ছিল। HTS একসময় নুসরা ফ্রন্ট নামে পরিচিত ছিল। যুক্তরাষ্ট্র, রাশিয়া, তুরস্ক এবং আরও কয়েকটি দেশ নুসরা ফ্রন্টকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে তালিকাভুক্ত করে। অন্যদিকে রাজনৈতিক বিশ্লেষকদের মতে সাম্প্রতিক সময়ে ইসরায়েলের হামলায় হিজবুল্লাহর অবস্থান কিছুটা দুর্বল হয়ে পড়েছে, যার ফলে সিরীয় বিদ্রোহীরা সুযোগটা ভালোভাবেই কাজে লাগিয়েছে। এছাড়া রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে মস্কো সাম্প্রতিক সময়ে সিরিয়ায় আগের মতো শক্তি প্রদর্শন করছে না। তবে এই সংঘাত মধ্যপ্রাচ্যের বর্তমান উত্তপ্ত পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে বলে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে। মনিরুজ্জামান বাবু, ৭১। পশ্চিম আফ্রিকার দেশ গিনিতে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। ফুটবল ম্যাচে প্রতিদ্বন্দ্বী সমর্থকদের মধ্যে হয় সংঘাতে প্রায় ১০০ জন নিহত হয়েছেন। খেলা চলাকালীন রেফারির একটি সিদ্ধান্তকে ঘিরে সমর্থকরা মাঠে ঢুকে পড়ে এবং এরপরই সংঘর্ষের সূত্রপাত হয়। রবিবার হাসপাতালের একজন ডাক্তার জানান, স্থানীয় হাসপাতাল ও মর্গে মৃতদেহ পূর্ণ হয়ে গেছে। প্রত্যক্ষদর্শীদের মতে ক্ষুব্ধ বিক্ষোভকারীরা এনজেরকোর থানায়ও ভাঙচুর আগুন ধরিয়ে দেয়। রেফারির আপত্তিকর একটি সিদ্ধান্তের মাধ্যমে উত্তেজনা শুরু হয়েছিল। তারপরে সমর্থকরা ফুটবল মাঠে ঢুকে পড়ে ও আক্রমণ চালায়। স্থানীয় মিডিয়া বলছে, এই ম্যাচটি গিনির জান্তা নেতা মামাদি দম্বুয়ার সম্মানে আয়োজিত একটি টুর্নামেন্টের অংশ ছিল। মামাদি দেম্বুয়ার ২০২১ সালে সামরিক অভ্যুত্থানে দেশটির ক্ষমতা দখল করে এবং পরে তিনি দেশটির প্রেসিডেন্ট হন। ঘূর্ণিঝড় ফিঞ্জালের তাণ্ডবে ভারত ও শ্রীলঙ্কায় কমপক্ষে ১৯ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ১৬ জনই শ্রীলঙ্কার আর অন্য ৩ জন ভারতের। ভারতের আবহাওয়া বিভাগ জানিয়েছে, পুদুচেরিতে ৩০ বছরের মধ্যে ২৪ ঘন্টায় সবচেয়ে বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যার ফলে অঞ্চলটিতে বন্যা দেখা দিয়েছে। আর দক্ষিণাঞ্চল ও চেন্নাইয়ের কিছু অংশ প্লাবিত হয়েছে। চেন্নাই থেকে বিমানের সব ধরনের ফ্লাইটের উড্ডয়ন এবং অবতরণ সাময়িকভাবে স্থগিত করা হলেও চেন্নাই বিমানবন্দরের কার্যক্রম পরে পুনরায় শুরু করেছে। ভারতের বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, পুদুচেরিতে মানুষের জন্য ত্রাণ তৎপরতা চালাচ্ছিল ভারতীয় সেনাবাহিনী। এদিকে এই ঝড়ের তাণ্ডবে শ্রীলঙ্কায় মোট ১,৩৮,৯৪৪টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। ভারতের তেলেঙ্গানা রাজ্যে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে ৭ মাওবাদী নিহত হয়েছেন। মুলুগু জেলায় এই ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, তেলেঙ্গানা পুলিশের বিশেষ বাহিনী চালপাকা জঙ্গলে মাওবাদীদের দেখতে পায় এবং তাদের আত্মসমর্পণের নির্দেশ দেয়।
এরপরে মাওবাদীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর বন্দুকযুদ্ধ শুরু হয় এবং সেখানে 7 বিদ্রোহী নিহত হয়, যাদের মধ্যে একজন সিপিআই কমান্ডার ছিলেন। পুলিশ জানায় এ সময় মাওবাদীরা আত্মসমর্পণ করতে অস্বীকার করে এবং নিরাপত্তা বাহিনীর উপর গুলি চালায়। এ সময় মাওবাদীদের দখলে থাকা AK-47 G3INSAS রাইফেল ছাড়াও অন্যান্য অস্ত্র ও বিস্ফোরক জব্দ করে নিরাপত্তা বাহিনী। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় শিয়া ও সুন্নি মুসলিমদের মধ্যে দাঙ্গায় মৃতের সংখ্যা বেড়ে 133 জনে দাঁড়িয়েছে। কর্তৃপক্ষ দুই পক্ষের মধ্যে বিদ্যমান সমস্যা সমাধানে কাজ চালিয়ে যাচ্ছে। জেলা প্রশাসনের এক কর্মকর্তা বলেছেন, জেলা প্রশাসন ও অন্যান্য কর্তৃপক্ষ দুটি সম্প্রদায়ের মধ্যে লড়াই বন্ধের প্রচেষ্টা শুরু করেছে, তবে এখনও কোনো অগ্রগতি হয়নি। এদিকে স্থানীয় বাসিন্দারা এবং কর্মকর্তারা জানিয়েছেন, কুররামের সঙ্গে পেশোয়ারের সংযোগকারী প্রধান সড়কটি অবরুদ্ধ করা হয়েছে। এতে আহতদের হাসপাতালে স্থানান্তর করতে অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে তাদের বাহিনী ইউক্রেনের পূর্বাঞ্চল দনেস্ক অঞ্চলের ইলিঙ্কা ও পেত্রিভকা গ্রামে 2টি গ্রাম দখল করেছে। রবিবার এক বিবৃতিতে বলা হয়েছে, গত 24 ঘন্টায় রাশিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ইউক্রেনের 55টি ড্রোন ভূপাতিত করেছে। রাশিয়ার বাহিনী এখন কুরাখভ ও উত্তরের পেক্রোভস্ক শহরের দিকে অগ্রসর হচ্ছে। পেক্রোভস্ক ইউক্রেনের স্টিল শিল্পের জন্য কয়লা সরবরাহকারী একমাত্র খনির কেন্দ্র হিসেবে পরিচিত। বর্তমানে ইউক্রেনের প্রায় 20% ভূখণ্ড নিয়ন্ত্রণ করছে রুশ বাহিনী। গত 2 মাসে তারা দনেস্ক অঞ্চলে 2022 সালের মার্চের পর থেকে সবচেয়ে বেশি সাফল্য অর্জন করেছে। সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর ইউক্রেনের ছেড়ে দেওয়া পরমাণু অস্ত্র ফেরত দেওয়ার কথা ভাবছে না যুক্তরাষ্ট্র। রবিবার হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান এ কথা বলেছেন। মার্কিন সংবাদ মাধ্যম এবিসিকে এক সাক্ষাৎকারে তিনি বলেন, যুক্তরাষ্ট্র বিষয়টি বিবেচনা করছে না। ওয়াশিংটন যা করছে তা হলো পারমাণবিক সক্ষমতা না দিয়ে ইউক্রেনের বিভিন্ন প্রথাগত ক্ষমতা বাড়ানো, যাতে তারা কার্যকরভাবে আত্মরক্ষা করতে পারে ও যুদ্ধে রুশদের পরাজিত করতে পারে। এ বিষয়ে রাশিয়া বলেছে, ধরনের উন্মাদনা ছাড়া কিছুই না। 1991 সালে পতনের পর সোভিয়েত ইউনিয়নের কাছ থেকে উত্তরাধিকার সূত্রে পারমাণবিক অস্ত্র পেয়েছিল কিয়েভ। তবে রাশিয়া, যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের কাছ থেকে নিরাপত্তা আশ্বাসের বিনিময়ে 1994 সালের বুদাপেস্ট মেমোরেন্ডাম চুক্তির অধীনে সেগুলো জমা দেয় দেশটি। ইউরোপীয় ইউনিয়নে যোগ দেওয়ার আলোচনা স্থগিত করায় নিজ দেশের সরকারের বিরুদ্ধে জর্জিয়ার মানুষের চলমান বিক্ষোভ রবিবার চতুর্থ রাতে গড়িয়েছে। রাজধানী তিবলিসিতে পার্লামেন্ট ভবনের সামনে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। কয়েকদিন ধরে চলা এই বিক্ষোভের ঘটনাকে বিপ্লবের চেষ্টা বলে মন্তব্য করেছেন রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ। রবিবার রাতে পার্লামেন্ট ভবনের সামনে বিক্ষোভকারীদের পুলিশকে লক্ষ্য করে আতশবাজি ছোড়েন। পুলিশ বিক্ষোভকারীদের সেখান থেকে হঠাতে জলকামান ব্যবহার করে, কাঁদানে গ্যাস ও রাবার বুলেটও ছোড়ে। ইউতে যোগদানের বিষয়ে আলোচনা স্থগিত করার ঘোষণার পর থেকে জর্জিয়াবাসী সরকার বিরোধী বিক্ষোভে ফুঁসে উঠেছে। দাবি উঠেছে নতুন নির্বাচন আয়োজনের। বলা হচ্ছে, দেশটির বর্তমান সরকারের উপর মস্কোর প্রভাব রয়েছে। তবে জর্জিয়ার প্রধানমন্ত্রী ইরাকুলি কোবাখিদজে নতুন নির্বাচনের দাবি নাকচ করে দিয়েছেন। না করার প্রতিশ্রুতি দিয়েও ছেলে হান্টার বাইডেনকে ক্ষমা করলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। স্থানীয় শহর রবিবার দেয়া এক বিবৃতিতে মার্কিন ডেমোক্রেটিক এই প্রেসিডেন্ট তার ছেলেকে নিঃশর্ত ক্ষমার ঘোষণা দেন। যদিও বিচারে দোষী সাব্যস্ত হলেও ছেলেকে ক্ষমা করবেন না বলে বাইডেন অতীতে প্রতিশ্রুতি দিয়েছিলেন। গণমাধ্যম জানিয়েছে, দুটি ফৌজদারি মামলায় সাজার সম্মুখীন হান্টারকে বাইডেন রাষ্ট্রীয় ক্ষমা ঘোষণা করেছেন। এক বিবৃতিতে প্রেসিডেন্ট বাইডেন বলেন, প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার সময় তিনি বলেছিলেন বিচার কাজে তিনি কোনো হস্তক্ষেপ করবেন না, কিন্তু হান্টার বাইডেনকে অন্যায়ভাবে বিচারের সম্মুখীন হওয়ায় তিনি তাকে ক্ষমা করে দিয়েছেন। এদিকে হান্টারকে ক্ষমার বিষয়টিকে ক্ষমতার অপপ্রয়োগ বলেছেন নতুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই ছিল আজকের বিশ্বযোগে। কাল একই সময় আবারও হাজির হবে বিশ্বযোগ। চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। ৭১-এর সাথেই থাকুন।